আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনার চেহারা দেখলেও আমার বমি আসে। অলির কথা শুনে আলবি অলিকে রেলিংয়ের সাথে চেপে ধরল। আমার ধৈর্যের পরীক্ষা নেবে না, বুঝলে? তুমি যদি ভেবে থাকো তুমি যা ইচ্ছে তাই বলবে আর আমি তোমাকে কিছুই বলবো না, তাহলে তুমি ঠিকই ভেবেছ। আলবির কথা শুনে অলি থতমত খেয়ে গেল। বলে কি এই লোকটা? চুপচাপ দাঁড়াও প্লিজ, আমি একটু পর চলে যাব। তার আগে আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই। অলি এবার স্থির হয়ে দাঁড়ালো, তবে আলবির দিকে তাকালো না। লোকটার চেহারা দিকে তাকানোর সাহস তার হয়ে উঠছে না। আলবিকে এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর দেখতে লাগছে। অলি স্থির হয়ে দাঁড়াতেই আলবি কয়েকটা শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে অলির দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। অলির পরনে ব্ল্যাক কালারের লেহেঙ্গা, যেটা মূলত বিয়ে উপলক্ষে অলির বাবা কিনে দিয়েছিলেন। কানে ম্যাচিং ইয়াররিং আর হাতে চুড়ি ছাড়া আর কোনো অর্নামেন্টস নেই। অলির লম্বা কালো চুলগুলো এক সাইডে বেনি করে সামনে এনে রাখা। অলির গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। আলবি বেশ অনেকক্ষণ অলির দিকে তাকিয়ে রইল। আপনার তাকিয়ে থাকা হয়ে গেলে আমাকে যেতে দিন। আলবি একটা শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে নিজের চুল স্লাইড করতে লাগলো। তার ভীষণ খারাপ লাগছে। মেয়েটা তাকে বুঝতে পারছে না, একদমই বুঝতে পারছে না যে 28 বছর বয়সী আলবি তাসনিদ মির্জার জীবন মরণ এখন মেয়েটির হাতে। আলবি কিভাবে বোঝাবে তার মনের অবস্থা? অলি আর চোখে একবার আলবির দিকে তাকালো। লোকটার চুলগুলো এলোমেলো, ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। লোকটার উচ্চতা 6 ফুটের নিচে হবে না। গায়ে ব্ল্যাক কালারের স্যুট পরা, হাতে ব্র্যান্ডের ঘড়ি। আলবি অন্যদিকে তাকিয়ে আছে আর অলি রেলিংয়ের হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তারা পাশাপাশি দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আলবি নিজের পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে অলির হাতে গুঁজে দিয়ে অলি জিজ্ঞাসু দৃষ্টিতে আলবির দিকে তাকায়। এটা আমার ফোন নাম্বার, রেখে দাও। আলবি বলার সাথে সাথে অলি কাগজটা ফেলে দিল। আলবি বিরক্ত নিয়ে কাগজটা কুড়িয়ে নিল। তারপর অসহায় কণ্ঠে বলে উঠল, প্লিজ এটা নিজের কাছে রাখো। যদি কোনোদিনও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করো বা যদি কখনো আমাকে প্রয়োজন বোধ করো, তাহলে আমাকে একবার কল দিও। আমি সব রকম পরিস্থিতিতে তোমার পাশে থাকব। আলবির অলির হাতে পুনরায় কাগজটা গুঁজে দিল। অলি আবারও কাগজটা ফেলে দিতে গেলেই আলবি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কাগজটা ফেলে দেখো। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলে দেব যে আমি তোমাকে ধর্ষণ করেছি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আলবির কথা শুনে অলি কাগজটা ফেলতে পারল না। আলবি কিছু একটা ভেবে বলে ওঠে, আমাকে প্রমিস করো কাগজটা তুমি যত্ন করে নিজের কাছে রাখবে, কখনোই ফেলে দেবে না। অলি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি প্রমিস করব কেন? আপনি চলে গেলে আমি এটা ফেলে দিব। তুমি এক্ষুনি প্রমিস করবে, আর নইলে আমি সবাইকে গিয়ে বলে দেব। অলি চমকে তাকালো। লোকটা তো ভারী ডেঞ্জারাস। ঠিকই তার দুর্বলতা বুঝে ফেলছে। আপনি কি ভাবছেন এসব বললে আপনার সম্মান বেড়ে যাবে? আমার তো সম্মানের প্রয়োজন নেই, সম্মানের প্রয়োজন তোমার আছে। আমার শুধু তোমাকে প্রয়োজন। তুমি প্রমিস করবে কি না বলো। অলি আলবির কথাগুলো বোঝার চেষ্টা করলো, কিন্তু বুঝতে পারলো না। কৌতূহলবশত জিজ্ঞেস করলো, আমাকে আপনার কেন প্রয়োজন? আলবি বলতে গিয়েও বলতে পারলো না। এসব বলে কোনো লাভ নেই, কারণ অলি তাকে ঘৃণা করে। জাস্ট প্রমিস করো। অলি কপাল কুঁচকে আলবির দিকে তাকিয়ে রইল। আলবি প্রচণ্ড বিরক্ত হয়ে বলে ওঠে, উই হ্যান্ড অনলি 5 সেকেন্ড, প্রমিস করো। অলি উপায়ন্তর না পেয়ে প্রমিস করেই ফেলল। আচ্ছা প্রমিস করলাম, কাগজটা আমি রেখে দিব, এখন যেতে দিন আমাকে। আলবি রাস্তা থেকে সরে দাঁড়াতেই অলি দরজা পর্যন্ত গিয়ে পুনরায় আলবির দিকে তাকালো। আলবি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অলি দৃষ্টি ফিরিয়ে পা ফেলে নিচে নেমে গেল, পেছনে রেখে গেল আলবিকে। আলবি রেলিংয়ে পিঠ ঠেকিয়ে প্যান্টের পকেট থেকে অলির নুপুরটা বের করলো, যদিও সে একটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এনেছিল, কিন্তু সে দিতে পারল না। এটা দিয়ে দিলে তার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। আলবি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে নেমে এলো, তারপর নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল। আলবির বাবা উসমান মির্জা আজকে সকালে এসেছেন। উর্মিলা সারাটিক্ষণ বাবার সাথে সাথে থেকেছে আর মায়ের নামে নালিশ করেছে।
দিহান সবার অগোচরে উর্মিলাকে ইমপ্রেস করার চেষ্টা করে গেলেও কাজের কাজ কিছুটি হচ্ছে না। বিকালে দেখে মির্জা পরিবার সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আলবি অবশ্য আসার সময় অলিকে একবার দেখে আসতে চেয়েছিল, কিন্তু মেয়েটা তার সামনেও পায়নি। এদিকে আসমা বানু বোনের অবস্থা খারাপ দেখে আরও 2 দিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অলির অবশ্য এখন আর থাকতে অসুবিধা নেই, আলবি নামের শয়তান ছেলেটা চলে গেছে। অন্যদিকে উসমান মির্জা কিছুতেই বুঝতে পারছে না যে তারা আজকেই কেন চলে এলো। তারা তো পূর্ব সিদ্ধান্ত নিয়েছিল যে তিশার বহুবাত অ্যাটেন্ড করেই তারা বাড়িতে ফিরবে। আলবি কার ড্রাইভ করছে, পাশের সিটে দিহান আর পেছনের সিটে উর্মিলা, উসমান মির্জা আর শাহনাজ বেগম বসেছেন। আমি বুঝতে পারছি না যে হঠাৎ তুমি চলে এলে কেন। উসমান মির্জার কথায় প্রেক্ষিতে শাহনাজ বেগম কিছু মুহূর্ত চুপ থেকে বলে উঠলেন, সব কিছুর কারণ খুঁজতে নেই, আমি গতকালকে চলে আসতাম, শুধুমাত্র বিয়েটার সামনে রেখে আসতে পারিনি। উর্মিলা চুপচাপ বসে আছে, সেও জানে কেন না কেন গণ্ডগোল হয়েছে, সেই জন্য তার মায়ের মুড ঠিক নেই। আরবি তো বিনা বাক্যে গাড়ি চালাচ্ছে, তার অলিকে রেখে আসতে মন চাইছিল না, কিন্তু এছাড়া কিছুই করার নেই। অলির কাছাকাছি থাকলে তার প্রতি আলবির ফিলিংসগুলো বেপরোয়া হয়ে উঠবে, যেগুলো পরবর্তীতে আলবি নিজেই কন্ট্রোল করতে পারবে না। তার চেয়ে অলিকে অলির মতো থাকতে দেওয়াই বেটার অপশন ছিল। আলবিও এই সুযোগে অলিকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। তিশার বৌভাত শেষে অলিও নিজের ফ্যামিলির সাথে নিজেদের বাড়িতে ফিরে আসে। অলি আজকে বাড়িতে একাই আছে। তার মা আসমা বানু একটা পেস্ট্রি শপে কাজ করে, আর বাবা লিয়াকত হোসেন ব্যাংকের কাজ করে। অলিও এই সময়টা স্কুলেই থাকে, তবে এখন শীতকালীন ছুটি চলছে। আগামীকালকে এই ছুটি শেষ হয়ে যাবে, তারপর থেকে আবার অলি স্কুল অ্যাটেন্ড করবে আর ভালো করে পড়াশোনা করে সামনের বছরের এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। সে আস্তে আস্তে সেই রাতের কথা ভুলে যেতে চাইছে, কিন্তু পারছে না। সে পারছে না সেসব ভুলে যেতে। সে সেদিন রাতে ঠিক করে নিয়েছিল যে সে সবাইকে আলবির ব্যাপারে সত্যিটা বলে দেবে। বলে দেবে যে আলবিকে উপরে উপরে ভালো মানুষের মতো দেখালেও সে একজন লিপস্টিক। কিন্তু অলি সেসব বলতে পারেনি, এমনকি নিজের মায়ের সাথেও শেয়ার করতে পারেনি। কেন পারেনি? কারণ আলবির মা সেই রাতে আলবির মায়ের দরজা খুলেছিল। অলি নিজের রুমে বসে ভাবতে লাগলো যে সেই রাতে কিভাবে শাহনাজ বেগম তাকে উল্টাপাল্টা কথা শুনিয়েছিল। অতীত, সেই দিন হঠাৎ করেই 2:30টার দিকে শাহনাজ বেগমের ঘুম ভেঙে যায়। সে পানি খাওয়ার জন্য উঠে দেখলো মগে পানি নেই। তার পাশে উর্মিলা গম্ভীর ঘুমে মগ্ন। শাহনাজ বেগম কিচেনে এসে পানি খেয়ে নিজের রুমে ফিরে আসার সময় ভাবলো আলবিকে একবার দেখে যাবে। উর্মিলা বলছিল আলবির শরীর ভালো নেই, বলে সে নাকি মেহেন্দি অনুষ্ঠান শেষ হওয়ার আগেই রুমে চলে গিয়েছিল। এসব ভেবেই আলবির রুমের দরজার সামনে আসতেই সে চমকে যায়, কারণ আলবির রুমের দরজা বাইরে থেকে লক করা ছিল। শাহনাজ বেগম কৌতূহলবশত দরজা খুলতেই অলিকে আলবির রুমে দেখে বড়সড় একটা ধাক্কা খেল। সে যতদূর জানে তার ছেলে এরকম না, তাহলে নিশ্চয়ই এই মিডল ক্লাস ফ্যামিলির মেয়েটাই তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। এসব ভেবে শাহনাজ বেগম প্রথমে অলিকে বিশ্রী ভাষায় কতগুলো গালি দিলেন। তারপর অলির হাত ধরে টেনে অলির রুম থেকে বের করে সাইডে নিয়ে গিয়ে রাগেশ্বরে জিজ্ঞেস করলেন, এই মেয়ে, তুমি আমার ছেলের সাথে কি করছো? অলি কাঁদতে লাগলো, আমি কিচ্ছু করিনি আন্টি, আপনার ছেলেই আমার সাথে জোরাজুরি করেছে। কথাটা শুনে শাহনাজ বেগম অলিকে থাপ্পড় দেওয়ার উদ্দেশ্যে হাত উঠিয়েছে, নিজেকে সংযত করে নেয়। অলির উপর হাত তোলার অধিকার তার নেই। অলি তো চোখ মুখ খিচে থাপ্পড় খাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু তেমন কিছুই হওয়া না। সে চোখ মেলে তাকায়। অলি সাহসযোগে বলে ওঠে, আপনার ছেলে একটা জানোয়ার। আমার সাথে যা কিছু করেছে তার ফল ওনাকে ভোগ করতেই হবে। ছেলেকে এভাবে বলাতে শাহনাজ বেগম চটে গেলেন। যত বড় মুখ নয় তত বড় কথা। কি কি করবে তুই আমার ছেলের? হ্যাঁ, চরিত্রহীন মেয়ে কোথাকার। এই শোনো, তোমার মতো মেয়েদেরকে আমার চেনা আছে। যেই বড়লোকের ছেলে দেখছো অমনি গলায় ঝুলে যেতে চাইছো, তাই না? দুধের দাঁত পড়ার আগেই ছেলেদেরকে ফাঁদে ফেলা শিখে গেছো দেখছি।
সেই আন্টি, আপনার বিবেক পাচ্ছে না? নিজের একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে বলতে পারলেন? হ্যাঁ, পেরেছি। আমি আরও অনেক কিছু করতে পারি। এই মেয়ে, শুনে রাখো, আজকের এই ঘটনা এখানেই শেষ। যদি এটা নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি করার চেষ্টা করছো, তাহলে তার ফল ভালো হবে না। তাই তাহলে তো আপনার ভয় পাওয়ার দরকার নেই। আমি এক্ষুনি গিয়ে সবাইকে আপনার ছেলের কুকর্মের কথা বলে দেব। তাহলে আপনার ক্ষমতা দিয়ে সব কিছু সামলে নিয়েন। কথাটা শুনে শাহনাজ বেগম চোখ কটমট করে উলিয়ে দিকে তাকালো। মেয়েটা কিসের তৈরি সেটাই তো বুঝতে পারছে না। তবে এই মেয়েকে যেভাবেই হোক আটকাতেই হবে, নইলে তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। তুমি এসবের কথা সবাইকে বললে তোমার বাপ মায়ের কী হবে ভেবে দেখছো? নাকি তোমার বাপ মাও তোমার সাথে এই প্ল্যানে যুক্ত আছে? তারাই কি তোমাকে এসব করা শিখিয়ে দিয়েছে নাকি? অবশ্য তারা প্ল্যানে যুক্ত থাকলে তাদের কিছু হবারও কথা না। শাহনাজ বেগমের কথা শুনে অলি দুপা পিছিয়ে গেল। শাহনাজ বেগম আবারও বলে উঠলেন, শুনে রাখো মেয়ে, তোমার বাবা মা যদি ভেবে থাকে মেয়েকে দিয়ে এই সমস্ত করিয়ে আমার ছেলের গলায় তোমাকে ঝুলিয়ে দিতে পারবে, তাহলে তারা ভুল ভেবেছে। আমার ছেলের পেছনে মেয়েদের লাইন লেগে থাকে, বুঝলে? তোমার মতো 2 টাকার মেয়ের পেছনে সময় নষ্ট করার সময় ওর নেই। অলি শব্দ করে কেঁদে উঠল। দয়া করে আমার বাবা মাকে এসবের ভেতরে আনবেন না। ওনারা এসব শুনলে আমাকে মেরে ফেলে নিজেরাও মরে যাবে। শাহনাজ বেগম হেসে উঠলেন। ভেবেই দেখো, এই সমস্ত কথা জানাজানি করে নিজেদের কবর খুঁড়বে নাকি এই নাটক এখানে শেষ করবে? ডিসিশন তোমার হাতে। যেটাই করো না কেন আমার ছেলে কিচ্ছু করতে পারবে না। বলে শাহনাজ বেগম নিজের রুমে চলে গেলেন। অলি সেখানে বসে কাঁদতে লাগলো। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যেন কাল হয়ে দাঁড়ালো আজকে। ছেলেদের জন্য এসব কোনো ব্যাপারই না। 2 দিন বাদেই সবাই ভুলে যাবে, কিন্তু জানাজানি হয়ে গেলে তাকে এর বোঝা আজীবন বয়ে বেড়াতে হবে। সেই সাথে নিজের বাবা মাকে মেরে ফেলতে পারবে না। বর্তমান দুপুরের দিকে অলির মা লাঞ্চ করতে এলে অলি তার মায়ের সাথে খাবার খেয়ে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু অলি সেই রাতের পর থেকে ভালোভাবে ঘুমাতেও পারে না। ঘুমাতে গেলেই তার আজে বাজে স্বপ্ন আসে। অলি একটা শ্বাস পেলেই বই নিয়ে পড়তে বসে। কেটে যায় 1.5 মাস। সুবিশাল আলিশান বাংলোর মতো দেখতে 3য় তলা বিশিষ্ট ভবনটি হচ্ছে মির্জা ভিলা। আলবি দোতলায় নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করছে। আজকে রাত 10টার পর তাকে একজনের হার্ট সার্জারি করতে হবে। এটা তার লাইফের প্রথম হার্ট সার্জারি। এর আগে ছোটোখাটো সার্জারি করা হলেও এটা ওপেন হার্ট সার্জারি। অবশ্য সেটা নিয়ে বিন্দুমাত্র চিহ্নিত নয় কার্ডিওলজিস্ট আলবি তাসমিন মির্জা। সে তো এখনও 1.5 মাস আগে ঘটে যাওয়ার ঘটনাতেই আটকে আছে। না, সে পারছে না অলি নামের সেই বাচ্চা মেয়েটাকে ভুলতে। সেই চোখ, সেই ঠোঁট, সেই ঝাঁঝালো কণ্ঠের অধিকারী মেয়েটাই ভুলতে। আলবির ভাবনার মাঝে কেউ একজন দরজায় নক করে। আলবি বিরক্ত নিয়ে সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলে দেয়। রুমে এসে দরজা খুলে দিতেই একজন সুন্দরী নারী নাতুজানি অবস্থায় তার দিকে একটা গভীর মগ এগিয়ে দেয়। আলবি ভোরগোসকে মেয়েটির দিকে তাকায়। মেয়েটি হচ্ছে আলবির একমাত্র ফুফুর একমাত্র মেয়ে। মেয়েটির নাম রূপসা। আলবি মেয়েটির দিকে বিশেষ গুরুত্ব না দিয়ে কফির মগটা হাতে নিয়ে মুখের উপরেই দরজা লাগিয়ে দিল। আলবির এহেন ব্যবহারে মেয়েটির মন খারাপ হয়ে গেল। তবে এটা নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই সে সেজেগুজে আলবির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু কোনোদিনও সফল হয়নি। উর্মিলা হলরুম পেরিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। রূপসাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায়। রূপসা, তুমি এখানে কী করছো? রূপসা হঠাৎ উর্মিলার কণ্ঠ শুনে প্রথমে ভয় পেয়ে গেলেও পর মুহূর্তে মুখে হাসি টেনে বলে, আমি এবি ভাইয়ের জন্য কফি নিয়ে এসেছিলাম। মামুনি দিয়ে পাঠিয়েছিল। উর্মিলা হুড়োকোচকে রূপসার দিকে তাকায়। রূপসার সাজগোজ দেখে সে অবাক হয় না, কারণ এটা নতুন কিছুই না। রূপসা তার ভাইকে পছন্দ করে, এই ব্যাপারে উর্মিলা শিওর। একজন মেয়ে হওয়ার সুবাদে সে রূপসার চালচলন দেখে বহু আগেই ব্যাপারটা ধরে ফেলছে। 6 মাস ধরে রূপসা তার মা রুনা খাতুনের সাথে এই বাড়িতে আসে। মূলত তাদের এখানে থাকার পেছনে কারণ আছে। উর্মিলার দাদুমণি 6 মাস আগে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার ইচ্ছাতেই রুনা খাতুন মেয়েকে নিয়ে এখানে এসেছিলেন। তারপর আর দাদুমণি তাদেরকে যেতে দেয়নি। এমনিতে রূপসার বাবা বেশ ক্ষমতাশালী লোক। বছরের বেশিরভাগ সময়টাই সে ব্যবসার কাজে দেশের বাইরে কাটায়। তোমার আজকে আসতে এত দেরি হলো কেন উর্মি?
উর্মিলা হালকা এসে বলল, কলেজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতেই লেট হয়ে গেছে।